কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 হয়ে যা শুধু আমারই। ও, 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 ও। ইবাদের গান শুনে নীলা ঠোঁটে প্রসারিত হলো। খুব মিষ্টি একটা হাসি উপহার দিল ইবাদকে। উপস্থিত সবাই মুচকি হাসলো। আরশির সহ্য হলো না নীলার এমন খুশি, তাই সে আগ বাড়িয়ে ইবাদকে জিজ্ঞেস করলো। আর আমাকে দেখে কোন গান মনে পড়ে তোমার? ইবাদ কিছুটা বিরক্ত বোধ করলো, তারপর মাথায় দুষ্ট বুদ্ধি আসতেই বলতে শুরু করলো। আপনাকে দেখে আমার একটি গান মনে পড়ে। আরশি উৎফুল্ল হয়ে বলল। তাড়াতাড়ি বলো কোন গান। ইবাদ গানের সুর ধরে বলল। কিশোরী 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 আমার ভাই বিরিয়ানি রেখে বেছে নিল। কিশোরী কিশোরীর গান শুনলে আমার পায়ে যে বমি। খিচুড়ি খেতেই বলি দূরে যায় এখনই। উপস্থিত সবাই হেসে উঠল। আসলে ইবাদের সব থেকে অপছন্দের খাবার হলো খিচুড়ি। এগুলো কিছু অপছন্দ করলে সে সেটি খিচুড়ির সাথে তুলনা দেয়। আর সে আবার অপমান বোধ করলো। নীলা হাসতে হাসতে বলল। উফ, ইবাদ, তুমি তো বাংলাদেশের ফিউচার সিঙ্গার। ইরফানের রাগ উঠে গেল। একেই বলে রাতের করা নীলার কাজ। তার উপর তার অপছন্দের জিনিস করা, আবার আরশির উপরও রাগ উঠেছিল। সব মিলিয়ে এখন জোর গলায় বলে উঠল। মানলাম আমি তোকে বিয়ে করিনি নীলা, তাই বলে তুই কষ্ট পেয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে তা আমি ভাবতে পারিনি। তোকে আমি কি করে সামলাবো? ইরফানের এমন নির্লজ্জ মার্কা কথাবার্তায় উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে ইরফানের দিকে তাকিয়ে আছে। কেবল আরশির ঠোঁটে হাসি। ইরিন আক্তার নিজের ছেলেকে কিছু বলতে যাবেন, তার আগেই লাইলা ইসলাম তাকে ইশারা দিয়ে থামিয়ে দিলেন। তিনি দেখতে চান তার মেয়ে প্রত্যুত্তরে কি বলে। নীলা শব্দ করে হেসে উঠল ইরফানের কথাই। তার হাসি দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। তার উপর নিজের হাসি নিজের আয়ত্তে এনে ইরফানের চোখে চোখ রেখে বলল। পুরুষ মানুষদের যদি সোনার থালা দান করা হয়, তাহলে তারা সেই থালা নিয়ে বেহায়াদের মতন ভিক্ষা করে বেড়ায়। আর সেই জায়গায় তো আমি নিজেই ডায়মন্ড ছিলাম। তোমার মতো এমন কাপ পুরুষ আমাকে কি করে সামলাতো ইরফান ভাই? নীলার বলা কথা শুনে ইরফানের মুখে তুলে খাবার গাল দিয়ে নামে না। আর সে অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। বলার মতন ভাষা হারিয়ে ফেলেছে। আর উপস্থিত বাকিরা অট্ট হাসিতে ফেটে পড়ে। ইরফানের মুখ লজ্জা এবং রাগে লাল হয়ে যায়। খাবার না খেয়ে সে চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে যায়। আর সে এখনো নীলার দিকে তাকিয়ে আছে। নীলা কালো রঙের বোরকার সাথে কালো রঙের হিজাব পরে নিল। উদ্দেশ্যে তার অফিসে যাওয়ার। আজ অফিসে সে না গেলেই নয়। সে গেলেই তো বড়সড় একটা বোমা ফুটবে, তাই বাসায় বসে না থেকে আজ অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। পার্স হাতে নিল এবং পার্সের ভেতরে যেই না ফোন ঢোকাতে যাবে, অমনি কিছু একটা মনে পড়তেই তার টনক নড়ে উঠল। এত ঝামেলার মাঝে আর ফোনটা ধরা হয়নি। তার গতকাল সাজার সময় যে ফোনে মেসেজ এসেছিল তা সে এখনও দেখেনি। তাই এর বিলম্ব না করে নীলা ফোন অন করলো। ফোন অন করতেই তার মেসেজের 12টা বেজে গেল। ফোনের ওয়ালপেপারে লক স্ক্রিনে তার ইরফানের ছবি এবং হোম স্ক্রিনে তার এবং আরশির ছবি। নীলা বিরক্ত হয়ে মুখ থেকে চ শব্দ বের করি সর্বপ্রথম আগে ফোনের ওয়ালপেপার চেঞ্জ করলো। তার উপর চেক করা শুরু করলো মূলত কিসের মেসেজ এসেছে। এই একদিন অনেক মেসেজই এসেছে তাই সে সময় অনুযায়ী চেক করতে লাগলো। ঠিক সেই সময় যে মেসেজটি এসেছিল সেটি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়ে গেল। দেখলো একটি মেইল এসেছে। মেইলটি ওপেন করতেই তার মুখে হাসি ফুটে উঠল। মেইলটি রিপ্লাই দিয়ে তারপর নিজে নিজে বলল। অনেক নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছি, অনেক স্যাক্রিফাইস করেছি। এখন শুধু নিজেকে এবং নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দিব। তোমার পিছনে লেগে নিজের মূল্যবান সময় নষ্ট করব না ইরফান ভাই, বরং তোমাকে হাড়ে হাড়ে বোঝাবো তুমি কি হারিয়েছ। আই লাভ সিং ম্যান ইন রিগ্রেট। কথাগুলো বলে ফোন পার্সে ঢুকিয়ে নীলা নিজের গন্তব্যের জন্য বের হয়ে গেল। তুই কি চাস আমি এমনটা করি?
মনফির বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে মনফি আর মিহাল। দুজনের দৃষ্টি সামনের দিকে, যেন একে অপরের দিকে তাকাতেই তারা দ্বিধা অনুভব করছে, যেন চোখে চোখ পড়ে গেলেই তারা দুর্বল হয়ে পড়বে। মিহাল গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস, আই ওয়ান্ট দিস। প্রতারকদের সাথে প্রতারণা না করলে চলে না। প্রতারকদের সাথে প্রতারণা করেই তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হয়। দিস ইজ মিহাল খানস রুল। কথাগুলো বলেই মিহাল চলে আসবার জন্য পা বাড়ালো, কিন্তু মনফির কথা শুনে তার পাজরা সেখানেই থেমে গেল। প্রতারকদের জন্য কি কোনো মেয়েকে ব্যবহার করা ঠিক হবে? কারো মন নিয়ে খেলা কি ঠিক হবে? মনফি একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে কথাগুলো বলল। মিহালের চোল শক্ত হয়ে গেল মনফির বলা কথা শুনে। সে দাঁতে দাঁত চেপে বলল, আই ডোন্ট কেয়ার। আমি কোনো মায়ের অনুভূতি নিয়ে কেয়ার করি না। আই অনলি কেয়ার অ্যাবাউট ফর মাই মাদার, অ্যাবাউট হার ফিলিংস। তো কেউ যদি হার্ট হয় সেই বিষয় নিয়ে আমি ভাববো না। একজনের পাপে 10 জন ভোগে। আমার মার খুশির জন্য আমি যে কোনো বাধা পার করতে পারি। আর সত্য খুঁজে বের করতে হলে তো কাউকে না কাউকে ব্যবহৃত হতেই হবে। এখন আমি সেই পরিবারের মেয়েকেই ব্যবহার করব। সে যদি নিজ থেকে এখানে না আসে তাহলে আমি নিজে সেখানে যাব। পুরনো ক্ষত জাগ্রত করার সময় এসে গেছে। কথাগুলো বলেই মিহাল হনহনিয়ে চলে গেল। মনফি পিছনে ফিরে তাকে যেতে দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে খুব ভালো করেই বুঝতে পারছে সামনে খুব বড় ঝড় আসতে চলেছে। নীলা মির্জা ইন্ডাস্ট্রির সামনে এসে থামলো। সে গাড়ি চালাতে পারে, তাই নিজেই গাড়ি চালিয়ে অফিসে চলে আসলো। একমাত্র মেয়ে হবার কারণে প্রায়শই তার অফিসের দিকটা দেখতে হয়। বাবার পাশাপাশি সে অফিস থেকে অনেক কিছু শিখে গেছে, কিভাবে বিজনেস হ্যান্ডেল করতে হয়। গাড়ি থেকে বের হয়ে সোজা নিজের কেবিনে চলে গেল। তার জন্য আলাদা কেবিন আছে। তার বাবা চাচারা সকালেই খাবার খেয়ে এখানে চলে এসেছিল। ইরফান আসবে কি আসবে না সে সম্পর্কে তার জানা নেই, এবং সে জানতেও চায় না। তাকে অফিসে দেখে অফিসের সবাই অবাক হয়ে গেল। যে মেয়ের কাল বিয়ে হবার কথা কিন্তু বিয়ে হলো না, সে মেয়ের ঘরে কান্নাকাটি না করে ঘরে লুকিয়ে না থেকে সোজা অফিসে চলে আসলো। কেউ নীলার এমন কাজ দেখে প্রশংসা করলো, আবার কেউ বাজে মন্তব্য করলো। সবকিছুই নীলার কানে আসলো, কিন্তু সে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল। ইরফান আরশিকে নিয়ে অফিসে এসেছে। দুজনে মিলে কাপল ড্রেস পরেছে। ইরফান সকালে না খেয়ে নিজের রুমে চলে এসেছিল খাবার টেবিলে অপমানিত হবার পর। আরশিও তার রুমে চলে আসে। তারপর দুজন মিলে কিছুক্ষণ কথাবার্তা বলে বাহিরে চলে যায় খাবার খাওয়ার জন্য, এবং আরশির মার্কেট করা প্রয়োজন সেই জন্য। তারপর দুজন মিলে অনেকগুলো কাপল ড্রেস কিনলো, কারণ তাদের ধারণা এসব পরে নীলার সামনে ঘুরলে নীলা জেলাস ফিল করবে। নীলা নিজের টেবিলে বসে সিসিটিভি ফুটেজ দিয়ে তাদেরকে আসতে দেখল। নীলা ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বাঁকা হেসে বলল, আসো ভাইয়া এবং ভাবি, আসো। তোমাদের অপেক্ষায় তো ছিলাম। নিচের হলরুমে বসে 3 ভাই মিলে চা খাচ্ছিল এবং নীলার ব্যাপারে কথা বলছিল। তাদের এখন চিন্তা যে নীলা কি সত্যি ঠিক আছে নাকি ঠিক থাকার নাটক করছে। যাই হোক, তারা গার্ডিয়ান, তাদের চিন্তা থাকাটাই স্বাভাবিক। আরশির পরিবারের কেউ নেই। মেয়েটা নিজের বড় ভাইয়ের কাছে ছোট থেকে বড় হয়েছে। মা বাবা নেই তার। তার ভাইয়া বিদেশে চলে গিয়েছিল যখন সে ক্লাস 10-এ পড়তো। তারপর সে তার মামা মামির কাছে চলে যায় এবং সেখান থেকেই পড়াশোনা করে। এখন আরশিও তাদের পরিবারের সদস্য হয়ে গেছে। আরশির সম্পর্কেও তো ভাবতে হবে তাদের। অবশ্য আরশিকে অনেক আগে থেকেই তারা নিজেদের মেয়ের মতো মনে করত। স্কুল লাইফ থেকেই আরশি নীলার বেস্ট ফ্রেন্ড। সেই সুবাদে সে অনেকবারই বাড়িতে এসেছিল, তাই সবাই তাকে ভীষণ ভালোবাসত। আর এখন যেহেতু এই বাড়ির বউ হিসেবে এসেছে, হিসেবে তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। যত যাই হোক, বিয়েটা তো হয়ে গিয়েছে, কেউ চাইলে তো অস্বীকার করতে পারবে না। এইসব আলোচনায় করছিল 3 ভাই মিলে। তখন ইরফান এবং আরশি এসে উপস্থিত হলো। সবাই তাদের দিকে দৃষ্টিপাত করলো। ইমরান মির্জার মেজাজ বিগড়ে যায়। তিনি কখনো ভাবতে পারেননি তার ছেলে এতটা নির্লজ্জ হবে। এত কিছুর পরেও কত সুন্দর নিজের বউকে নিয়ে ড্যাং ড্যাং করে অফিসে চলে আসলো। আবার দুজনে মিলে একই রঙের পোশাক পরিধান করেছে। ইমরান মির্জা রাগ দেখিয়ে যেই না কিছু বলতে যাবেন, অমনি নিলয় মির্জা তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন, ইরফান, ভালো করেছ তোমার বউকে নিয়ে অফিসে এসেছ। নিজের কেবিনে নিয়ে যাও। ইরফান আরশির হাত ধরে নীলার কেবিনের দিকে যেতে লাগলো। তা দেখে ইমরান খান বলে উঠল,
ওইদিকে কেন যাচ্ছ? নিজের কেবিনের রাস্তা কি ভুলে গেছো? মানলাম চোখ খেয়ে বসে আছো, তাই বলে নিজের ভালো কিসে তা দেখতে পাচ্ছ না, কিন্তু নিজের কেবিন কোনটা অন্তত তা তো চিনবে। আরশির মুখে অন্ধকার নেমে আসে। শ্বশুরমশাইয়ের কথা শুনে সব কথাতেই সবাই তাকে টানবে এবং তাকে ছোট করে নীলাকে বড় করবে। ইরফানের ঠিক ভালো লাগলো না নিজের বাবার বলা কথাগুলো। এভাবে সবার সামনে সে বিরক্তিবোধ করলো এবং চোখ মুখ কুঁচকে বলল, কেন? একদিন না একদিন তো এই কেবিন আমারই হইব, তাই এখনই চলে যাচ্ছি। ইরফানের এমন লাগামহীন কথায় উপস্থিত তার বাবা এবং চাচারা নিজের বসার আসন থেকে উঠে পড়লেন। তারা বুঝতেই পারছে না এত কিছু হবার পরেও ইরফান কি করে এই আশা করছে। এমন সময় নিজের কেবিন থেকে নীলা বের হয়ে আসলো। নীলাকে সেই কেবিন থেকে বের হতে দেখে আরশি বলে উঠল, অন্যের কেবিনে তুই কি করছিস? জানিস না এটা ইরফানের কেবিন? নাকি জেনে বুঝে ইচ্ছে করে করছিস এমনটি? নীলা আরশির কথার উত্তর না দিয়ে গুনগুন করে গান গাইল। তার গাওয়া গান শুনে ইরফান আর আরশির মুখ কালো হয়ে গেল। তারপর নীলা বলতে শুরু করলো, ভাবি, আমি জানতাম না যে আপনি চোখে দেখেন না। এইটা আপনার স্বামীর কেবিন না, এইটা আমার কেবিন। আমার স্বামীর কেবিন তো আপনার স্বামীর কেবিন তো ওই যে ডান দিকে। ইরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, আমার কেবিন ডান দিকে ঠিকই, কিন্তু তুই তো বলেছিলি তোর এইসব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, তাই আমার নামে করে দিবি। তাহলে কেন আজ আমার কেবিনে এসে বসেছিস? আজ তো আমার নামে সব কিছু দিয়ে দেওয়ার কথা ছিল, তাহলে করে দে আমার নামে। ইরফানের কথায় নীলা অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসি দেখে সবাই অবাক নয়নি তার দিকে তাকিয়ে থাকে। তাকে এখন কিছুটা ভয়ঙ্কর দেখাচ্ছে। নীলা হাসতে হাসতেই বলল, তোমার নামে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখনো তো তোমার নামে দিইনি, আর ভবিষ্যতেও দিব না। নীলার এমন প্রত্যাখ্যানে ইমরান মির্জা বেশ খুশি হলেন। তিনি চান না তার প্রতারক ছেলে নীলার অধিকার ভোগ করুক। ইরফান আর আরশি অবাক হয়ে গেল। ইরফানের মাথা রাগে ফেটে যাচ্ছে। সে হুঙ্কার দিয়ে বলে উঠল, মানেটা কি? তুই কথার খেলাপ করবি? মির্জা পরিবারের বড় মেয়ে নিজের কথার খেলাপ করেছে, সেদিনও শেষ প্রার্থনা করেছে। এতটা খারাপ দিন আসলো যে তুই কথার খেলাপ করবি? কই গেল তোর ডায়লগ? কি জানি বলতি? নীলা মির্জা এক কথার মানুষ, সে তার কথা খেলাপ করবে না, তাহলে এখন কেন করছিস? নীলা কেবল বাঁকা হাসল। উপস্থিত সবার দৃষ্টি এখন তার দিকে। নীলা একদম শান্ত কণ্ঠে বলল, প্রতারণা কি করে করতে হয় তা তোমাদের কাছ থেকে তো শিখেছি। তোমরা দুজনেই আমার প্রতারণার শিক্ষক। তোমাদের কাছ থেকে আমি প্রতারণা শিখেছি। ভাবলাম যা শিখেছি সেটির নমুনা আগে তোমাদেরকে দেই। তোমাদের সব থেকে বেশি অধিকার আছে তোমাদের কাছ থেকে আমার শেখা এই প্রতারণার নমুনা উপভোগ করা। যে যেমন তার সাথে তো তেমনই ব্যবহার করতে হয়। ভালোবাসার বদলে ভালোবাসা এবং প্রতারণার বদলে প্রতারণা, এটাই নীলা মির্জার নিয়ম। ইরফান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। আর আরশি সে যেন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। এ যেন অন্য এক নীলা। আরশির এখনো মনে পড়ে আগের দিনের কথা, অতীত। আরশি আর নীলা একসাথে শুয়ে আছে নীলার রুমে। নীলা খাটের হার্ডবোর্ডের সাথে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় ছিল, আর আরশি নীলার পায়ের রানী মাথা রেখে সোজা হয়ে শুয়েছিল। নীলা আরশির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। আরশি হঠাৎ বলে উঠল, তোরই ভালো নীলা, নিজের পরিবার আছে, ব্যবসা আছে, আর কি লাগে শুনি? নীলা আরশির কথায় মুচকি হাসলো, তারপর বলল, কিন্তু তুই তো জানিসই আমার এই সব বিজনেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি শিক্ষিকা হতে চাই, শুধু শুধু একসাথে এত কিছু সামলানোর প্রয়োজন কি? আর ইরফান ভাই তো আছেই, তাকেই না হয় সব দায়িত্ব বুঝিয়ে দিব। আরশি অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইরফানকে ইরফান ভাইয়া কে মানে? তুই কি নিজের ভাগ তাকে দিয়ে দিবি নাকি? তাহলে কেন তোর বাবার সাথে গিয়ে বিজনেস সম্পর্কে
ধারণা নিয়েছিস কষ্ট করে? কেন দেখভাল করছিস? নীলা স্মিত হেসে বলল, আরে পাগলি, যে জিনিসটা সম্পূর্ণরূপে আমার, যা আমার পরিবারের ঐতিহ্য, সেই সম্পর্কে তো ধারণা রাখতেই হতো নাকি? আর আমি যেহেতু একমাত্র মেয়ে আমার পরিবারের, তাহলেই এসবে আমার যাওয়াটা উচিত। পরিস্থিতির শিকার হয়ে কখন কি প্রয়োজন হয় তা আমরা জানি না। পরে বসে কান্না করার থেকে আগেই ভালো কোনো কিছু শিখে ফেলা। আর ব্যবসা সম্পর্কে ধারণা নিয়ে তো আমার কোনো লস হয়নি, বরং ভালোই লেগেছিল। উপলব্ধি করতে পেরেছি যে আমার বাবা চাচারা কত কষ্ট করে। আর ইরফান ভাইয়ার সাথে তো আমার বিয়ে হবেই। আমার যা তা সবই তো ইরফান ভাইয়ারও, তাই তাকেই দিয়ে দিব আমার ভাগের বিজনেসের অংশ। আর এতে বাড়ির কারোর কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি লিখে দিয়ে দিতাম তাকে, কিন্তু সব কাগজপত্র রেডি করতে সময় লাগবে, তাই বিয়ের পরের দিনেই দিব। সে একান্ত আমার হয়েই যাবে, আর আমি সহ আমার সবকিছু তার হয়ে যাবে। কথাগুলো বলতেই নীলা মিটমিট করে হেসে উঠল। তার কথার কোনো জবাব দিল না আরশি, সে শুধু চুপচাপ শুনে গেল। তার মুখে অন্ধকার নেমে এলো, যা নীলা লক্ষ্য করল না। বর্তমান আরশি নিজের চিন্তায় মগ্ন ছিল। এমন সময় নীলা বলে উঠল, এমা ভাবি, আপনি এখানে সংসেজে দাঁড়িয়ে আছেন কেন? ওই যে দেখুন, আপনার স্বামী বেচারা ভেঙে পড়েছে, একা একা হাঁটতে হাঁটতে নিজের কেবিনের দিকে গেল। যান গিয়ে সামলান তাকে। আশির হুঁশ ফিরল, সে হকচকিয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে একবার ইরফানকে দেখে নি, আবার নীলার দিকে দৃষ্টিপাত করলো, তারপর বলতে শুরু করলো, ছি নীলা, ছি। তোর লজ্জা করলো না ইরফানকে এইভাবে ঠকাতে? আরে তুই না ওকে ভালোবাসতি? নীলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। উপস্থিত সবাই আরশিকে দেখছে। কতটা নির্লজ্জ হলে মানুষ এমন প্রশ্ন করতে পারে তা আরশিকে দেখেই বোঝা যায়। নীলা বিদ্রুপ করে বলল, লজ্জা শব্দটার মানে জানেন আপনি ভাবি? এই শব্দটা আপনি এবং আপনার স্বামীর মুখে মানায় না। আর আপনার প্রশ্নের মাঝেই আপনার উত্তর রয়েছে। ভালোবাসতাম অর্থাৎ অতীত যা চলে গেছে। আর ঠকানোর কথা দয়া করে আপনি বলবেন না তো। শব্দটি নিজেও লজ্জা পাবে আপনি যদি তাকে নিজের মুখ থেকে উচ্চারণ করেন। নীলার এমন রূঢ় উত্তর শুনে আরশির মুখ চুপসে গেল। সে ভেবেছিল নীলার আগের মাথায় তাকে নাম ধরে ডাকবে, আগের মতোই তুই তুকারি করবে, এবং সেই সুযোগে সে নীলাকে ধমকে বলবে যে নীলা যাতে তাকে ভাবি বলে ডাকে। কিন্তু নীলা যেন কোনো সুযোগই দিচ্ছে না বা দিতে চাচ্ছে না তাকে অপমান করার। সেখানে নীলার বাবা এবং চাচাসহ আরও কিছু এমপ্লয়ি ছিল। তারা সবাই মিটিমিটি করে হাসছিল এমন নাটক দেখে। যারা প্রথম নীলাকে নিয়ে বাজে মন্তব্য করছিল তারা এখন ইরফান আর আরশিকে ছিছি করছে। আরশি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, এক দৌড়ে অফিস থেকে বের হয়ে এলো। আর ইরফান, সে তখন নীলার কথাগুলো শুনে আঘাত পেয়ে নিজের কেবিনের দিকে হাঁটা ধরেছিল, কিন্তু তার মতন যেন তার পাও প্রতারণা করছে আজ, নড়তেই চাইছে না। ইরফান অনেক কষ্টে নিজের কেবিন পর্যন্ত আসলো। তার এই নীলাকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে। তার ভেতরটা দমনে মজরে যাচ্ছে। তার থেকে বেশি কষ্ট হচ্ছে আশির তার পাশে দাঁড়ালো না, অথচ নীলা সবসময় তার পাশে থাকতো। যদি সে নিজেও ভুল হতো তবু নীলা তাকে সাপোর্ট করত। আর আজ সে নীলা তাকে সবার সামনে অপমান করলো, এ যেন ইরফান মানতেই পারছে না। অন্ধকার রুমে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছে মিহাল, হাতে তার একটি ছবির ফ্রেম। সেখানে তার কোলে একটি ফুটফুটে ছোট্ট বাচ্চা, এবং তার এক পাশে তার মা ও অন্য পাশে তার বাবা। ছবিটি আজ থেকে আরও 21 বছর আগে তোলা। মিহালের তখন বয়স ছিল 10 কি তার একটু বেশি হবে। মিহাল ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মূলত ছবিটিতে থাকা বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছে। ক্যান্ডেলের আলোতে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে চেহারা। মিহাল ছবির ফ্রেমের উপর হাত বুলিয়ে নরম স্বরে বলতে লাগলো, আমি জানি না তুমি এখন কেমন আছো, আর জানতেও চাই না। আমার মতন এমন শক্ত হৃদয়হীন মানুষের কারোর ভালো থাকা খারাপ থাকা নিয়ে কিচ্ছু যায় আসে না। কারোর অনুভূতি ভালো লাগা খারাপ লাগা দিয়ে আমি পরোয়া করি না। খুব কম মানুষ আছে আমার যাদের নিয়ে আমি ভাবি,
কিন্তু কেন জানি না নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতে মন সায় দিচ্ছে না। মন বারবার নিষেধ করছে, বলছে তুমি ভালো নেই, তোমার খুব করে কাউকে প্রয়োজন। আচ্ছা, আমারও কাউকে প্রয়োজন, আর তোমারও। তাহলে কি আমরা একে অপরকে ব্যবহার করতে পারি না? এতে আমার স্বার্থ লাভ হবে এবং তোমার প্রয়োজন পূরণ হবে। মিহাল ছবিতে থাকা ছোট্ট মেয়ে শিশুকে প্রশ্নগুলো করলো, কিন্তু বরাবরের মতন কোনো জবাব পেল না। হতাশ হয়ে মিহাল আবার বলতে শুরু করলো। সেই কবে থেকে তোমার এই ছবিটির সাথে আমি কথা বলে আসছি, নিজেও জানি না আমি কেন কথা বলি। নিজেকে বোঝাই যে নিজের সময় কাটানোর জন্য তোমাকে ব্যবহার করি, কিন্তু হৃদয় অন্য কথা বলে। কিন্তু কি বলে তা বুঝি না। যেই জায়গায় সারাক্ষণ নিজেকে হৃদয়হীন বলে দাবি করি, সেই জায়গায় কি করে হৃদয় যা বলে তা বুঝবো আমি? উত্তর দাও নীলাঞ্জনা। আবার থামলো মিহাল, খুব সূক্ষ্মভাবে ছবিটি দেখে নিল। বাচ্চাটি নীল রঙের তোয়ালে জড়িয়ে আছে। তারপর পুনরায় বলতে লাগলো। নাম জানি না তোমার, পরনে নীল, তোমার আর আমার মায়ের খুব প্রিয় একটি গান নীলাঞ্জনা, এবং তুমিও আমার মায়ের প্রিয়। তাই সব মিলিয়েই তোমার নাম দিলাম নীলাঞ্জনা। তোমার আসল নাম কি তা আমি জানি না, আর জানতেও চাই না। মিহাল খান একবার যা ঠিক করে নেয় সে তাই করে। যেহেতু তোমার নাম নীলাঞ্জনা আমি দিয়েছি, তার মানে আমার জন্য তুমি নীলাঞ্জনা। এবং খুব শীঘ্রই তোমাকে আমার কাছে আসতে হবে, অথবা আমি নিজেই তোমার কাছে চলে আসবো নীলাঞ্জনা। তোমাকে আমার খুব প্রয়োজন। স্বার্থ অর্জনে তোমাকে ব্যবহার করাটা খুবই প্রয়োজন। আর আমার মন বলছে তোমারও কাউকে প্রয়োজন। দুজনেই না হয় এক হয়ে একে অপরকে ব্যবহার করব। কথাগুলো বলেই মিহাল ছবির ফ্রেম বুকের উপর রেখে সোফায় হেলান দিল। তারপর গুনগুন করে গাইতে শুরু করলো। এরপর বিষণ্ণ দিন বাজে না, মনোবিন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অফিসে বোমা ফাটিয়ে নীলার বাবা এবং চাচাদেরকে বলে অফিস থেকে বের হয়ে গেল। হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল, দুপুর হয়ে গেছে। আজ ভার্সিটিতে যা হলো না তার, কিন্তু কাল গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। পাশ থেকে ফোন বের করে ইকরাকে কল দিল। ইকরা কল ধরতেই বলল। তুই তো আজ ভার্সিটিতে এসছিস তাই না? ইকরা বলল। হ্যাঁ, আমি ভার্সিটিতে আছি। নীলা বলল। আচ্ছা থাক, আমি আসছি ভার্সিটির। ইকরা সম্মতি জানালেই নীলা ফোন কেটে দিল। গাড়িতে উঠে রওনা দিল পিকনিকের উদ্দেশ্যে। মন বলছে মুনভি কিছুই করেনি, কিন্তু প্রমাণ বলছে মুনভির এতে হাত আছে। কি করব, কার কথা বিশ্বাস করব, কিচ্ছু বুঝতে পারছি না। কথাগুলো বলেই মিহাল মাথার চুল খামচে ধরে বসে পড়ল। কান্ট টেক ইট এনিমোর। এত কনফিউজড আমি আর নিতে পারছি না। মিহাল যখন নিজের মনের সাথে লড়াই করছিল তখনই কেউ তার দরজায় নক করে। মিহাল তৎক্ষণাৎ মাথার চুল ছেড়ে দিয়ে মুখের গাম্ভীর্য বজায় রেখে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অনুমতি দিল ভেতরে আসার জন্য। মনভি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। মিহাল মনভিকে দেখে তার ছেলের স্বরে বলল। তুই আবার কবে থেকে অনুমতি নিয়ে আসা শুরু করলি? মনভি শান্ত কণ্ঠে জবাব দিল। তোর মতো ম্যানারলেস আমি না। মিহাল বাঁকা হেসে বলল। ম্যানারলেস না, কিন্তু চিটার তো। তাই তো ধোকা দিলি। একবারও ভাবলি না আমাদের বন্ধুত্বের কথা, আমার ইমোশনের কথা? তুই তো জানতি সবকিছু, তাহলে কেন এমন করলি? মনভি কেবল অনুভূতিহীন দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মিহালের কাছে। আজকেও সে কোনো উত্তর করল না মিহালের দেওয়ার অপবাদের। নিজের জন্য ডিফেন্ড করল না, কেবল ভাবলেশীনভাবে চেয়ে রইল। তারপর বলল। মা এসেছে, আন্টির সাথে কথা বলছে। সময় করে দেখা করে আসিস, আমি হসপিটালে যাচ্ছি। কথাগুলো বলেই আর একদণ্ড দাঁড়ালো না সে। রুম থেকে বের হবার জন্য পা বাড়ালো, কিন্তু মিহালের কথা শুনেই তার পাজরা থেমে গেল।
মিহাল গম্ভীর কণ্ঠে বলল, আজও চুপ করে থাকবি? এতগুলো কথা শোনালাম, অথচ নিজের জন্য একবারও স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন বোধ করলি না। এসব করে কি প্রমাণ করতে চাস তুই? আমি তোকে বিশ্বাস করি না, নাকি আমার বন্ধুত্ব সত্য না? তাহলে শুনে রাখ, এই মিহাল খান কখনো কাউকে ধোকা দেয় না এবং ভবিষ্যতেও দেবে না। কিন্তু তার মানে এই না যে প্রতারকদের ছেড়ে দেবে। প্রতারক যতই কাছের হোক, ভালোবাসার হোক না কেন, তাকে তার প্রাপ্য শাস্তি দেবে এই মিহাল খান। তাই যদি ভেবে থাকিস তোর নীরবতাকে আমি সম্মতির লক্ষণ ভেবে ঘাপটি মেরে বসে থাকবো, তাহলে তুই ভুল করছিস। সত্য জানার জন্য মিহাল খান যে কোনো পর্যায়ে যেতে পারে। কাউকে কবর থেকে বের করতে হলেও সে করবে, আবার প্রয়োজন পড়লে কাউকে কবরে পাঠিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না। আর এইটা মিহাল খান। মনভি স্মিত হাসল। মিহালের বলা কথাগুলো শুনে সে খুব ভালো করেই মিহালকে চেনে, কিন্তু সে চাই মিহাল নিজ থেকে সত্য বের করুক। তাই শান্ত কণ্ঠে বলল, আমি অপেক্ষায় থাকবো সেদিনের, যেদিন তুই সব সত্য জানতে পারবি। কথাটি বলেই সে মিহালের রুম থেকে বের হয়ে গেল। মিহাল কেবল এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং বলল, পালিয়ে আর যাবি কোথায়? আমার দেশে এসে আমার কলেজে ভর্তি হয়ে আমাকে ধোকা দিয়ে পালানো কি এত সহজ? তোর জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি, আর তুই নিজ দেশে গিয়ে শুনলাম বিয়ে করে সুখে সংসার করছিস। আমি বেঁচে থাকাকালীন কখনোই সুখকে তোর ধারের কাছে আসতে দিব না। তুই যেমন আমার দুর্বলতাকে টার্গেট করেছিস, আমিও তোর দুর্বলতাকে টার্গেট করব। তোর স্ত্রী হবে আমার নেক্সট টার্গেট। দেখ আমি কি করি। কথাগুলো বলেই মিহাল বাঁকা হাসল। কি মনে করে মিহাল কার কথা বলছে, নাকি নতুন কোনো রহস্য ভেদ হতে চলেছে? নীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে বসে আছে, মূলত ইকরার জন্য অপেক্ষা করছে। ইকরার মেসেজ দিয়ে বলছে কিছুক্ষণের মধ্যে আসছে, তাই সে একা বসে আছে। এমন সময় তারই এক ক্লাসমেট তার পেছনে এসে বলল। নীলা পিছনে তাকিয়ে রাব্বিকে দেখে স্বাভাবিকভাবেই বলল, এমনি আসিনি, আর এখন ইকরার জন্য অপেক্ষা করছিলাম, কিছু কথা আছে তাই। রাব্বি মুচকি হাসলো। হাসলেই এটার গালে টোল পড়ে। রাব্বির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বাই 5 ফুট 7 ইঞ্চি বা 8 ইঞ্চি হবে হয়তো। পড়াশোনাও খুব ভালো, সবসময় ভালো রেজাল্ট করে। সেও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে। সবসময় নীলার সাথে কথা বলতে চাইতো, কিন্তু নীলা পড়াশোনার বিষয় ছাড়া বাড়তি বিষয় নিয়ে কোনো ছেলের সাথে কখনো কথাবার্তা বলতো না। সবসময় সবাইকে উপেক্ষা করে চলতো, তাই সে নীলার সাথে কথা বলতে পারেনি। কিন্তু নীলার ব্যাপারে সে সব খোঁজখবর কি রেখেছে সবসময়। সে অনেক আগে থেকে নীলাকে পছন্দ করে। নীলার কণ্ঠ, চালচলন, ব্যবহার সবেতেই সে মুগ্ধ। কিন্তু যখন জানতে পেরেছিল নীলার বিয়ে হবে, তখন খুব কষ্ট পেয়েছিল। কিন্তু আবার যখন জানতে পারে নীলার বিয়ে ভেঙে গেছে, তখন মনে মনে খুব খুশি হয়। তাই এখনও নীলাকে সে হারাতে চায় না। এজন্যই আজ নীলাকে একা দেখে সাহস জুগিয়ে আসলো নীলাকে নিজের মনের কথা বলতে। নীলা রাব্বিকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকার কি আছে? কিছু বলবে? রাব্বি হকচকিয়ে উঠল। নীলার এমন ছাজালো কণ্ঠ তার আমতা আমতা করে বলল। নীলা বিরক্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর রাব্বি সামনাসামনি ফিরে ধমক দিয়ে বলল, আসলে নকলে না করে যা বলার তা তাড়াতাড়ি বল, এবং এখান থেকে মানে কেটে পড়ো। রাব্বি চোখ বন্ধ করে এক বড় নিঃশ্বাস নিয়ে বলল, নীলা রাব্বির প্রস্তাব শুনে মোটে অবাক হয়নি, কারণ সে এমনই কিছু একটা আশা করেছিল। সে তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনেক আগেই বুঝতে পেরেছিল যে এই ছেলেটি তাকে পছন্দ করে, কিন্তু তখন তার হৃদয় জুড়ে কেবল ইরফান ছিল বলে অন্য কারো কথা মনে আনত না। আর এখন তো অন্য কাকে তার মস্তিষ্কেও আনা তার দ্বারা অসম্ভব। এখন তার একটাই লক্ষ্য, নিজের স্বপ্ন পূরণ করা এবং একজন সাকসেসফুল ইন্ডিপেন্ডেন্ট ওমেন হওয়া। তাই রাব্বির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, শোনো, আমাকে নিয়ে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার উত্তর না। কথাটি বলেই নীলা হাঁটা হলো। পিছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। রাব্বি হতাশ হয়ে কেবল নীলার যাওয়ার পানে চেয়ে রইল।
কিছুক্ষণ হাঁটতেই ইকরা দৌড়ে এলো নীলার কাছে এবং বলল, এই টপার তোর সাথে কথা বলছিল? নীলা হাফ ছেড়ে বলল, কি আর বলবে, আমাকে পছন্দ করে ব্লা ব্লা ব্লা। ইকরা সাহস নিয়ে বলল। তাহলে অ্যাকসেপ্ট করে নে। নীলা রাগ করার বদলে বাঁকা হেসে গানের লাইন ধরল। ইকরা